হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অক্টোবর মাসের 8 তারিখ বুধবার, সময় এখন সন্ধ্যা 7টা বাজে। ভোর থেকেই কিন্তু সুন্দর ওয়েদার ছিল, একটু একটু রোদও উঠেছিল, বেলা পড়তে পড়তেই মেঘলা করছিল এবং সারাটা দিনই অল্প অল্প ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েছিল। আজকে অনেক ভোরবেলা আমি চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছেন জবা ফুলগুলো এখনও পর্যন্ত কিন্তু ফোটেনি। এই কারণেই আমি কিন্তু জবা গাছের ফুল সকালবেলা ঠাকুরকে দিতে পারি না, কারণ তখন তো ফোটেই না। একটু বেলা হলে যখন ফোটে তখন আমি বিকালের দিকে এসে নিয়ে যাই সন্ধ্যের আরতির জন্য। যেমন এই ফুলগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। তবে আজকে যে এত ভোরে এসেছি বাগানের কাজ করতে, এটা কিন্তু কখনোই হয় না, কারণ অন্য সময় মেয়ে বাড়িতে থাকে না, পড়াশোনাতে ভীষণই ব্যস্ত, হাজব্যান্ডের অফিস থাকে, ছেলের স্কুল থাকে, সেই কারণেই বেলাতে এসে কাজ করি। কিন্তু আজকে যেহেতু মেয়ে সামলে নিচ্ছে নিচেরটা, মানে ঠাকুরকে দেওয়া থেকে শুরু করে বাবাকে অফিস পাঠানো, টিফিন করা থেকে সব কিছুই, তাই আমি বাগানে চলে এসেছি। ক্যারেট রেডি করে নিচ্ছি। দেখলেনই তো, পুরো ক্যারেটের চারিদিকে প্লাস্টিক দিয়ে ঘিরে নিয়েছি এবং নিচে আলুর বস্তা দিয়ে তার ওপর পেপার পেতে কাঠের ভুষিয়ে ছিলকা দিয়ে দিয়েছি। এটার পরিবর্তে আগাছা, ঠাগাছা, শুকনো পাতা, কাঁচা পাতা, তারপরে যে গাছগুলো হয়ে গিয়েছে বাতিল গাছ, সেগুলোকেও দেওয়া যায়। অনেকেই বলেছেন মাটি কেন বেরিয়ে যায়, কেন মাটি বেরাবে যদি এইভাবে ক্যারেটগুলোকে রেডি করেন। সরাসরি মাটি দিলে তো ঝাঁঝরি দিয়ে বেরিয়েই যাবে। তবে আলুর বস্তা বা পেঁয়াজের বস্তা না পেলেও প্লাস্টিক ফুটো করে ক্যারেটের তলায় পেতে দিলেও হবে। তবে সরাসরি তার মধ্যেই কিন্তু মাটি ফেলবেন না। হয় কোনো আগাছা ঠাগাছা, আর একান্তই যদি কিছু না পাওয়া যায় সেক্ষেত্রে কাগজ কুচিও দেওয়া যায়। যেমন আমি এখানে দেখুন পিচবোর্ডের টুকরোও কিন্তু দিয়ে দিলাম, কুচিয়ে কুচিয়ে। অনেক পিচবোর্ডই তো আমাদের বাড়িতে আসে, ঠোঙা, কাগজ ঠাগজ অনেক কিছুই তো পাই, পেপার ঠেপার। তবে ক্যারেট যখন তৈরি করবেন তখন খেয়াল রাখবেন কোনো প্লাস্টিক যাতে না যায়। পিচবোর্ডের মধ্যে যে সেলোটেপগুলো লাগানো ছিল সেগুলো কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি, কারণ ওগুলো তো গলবে না, ওগুলো গলবেও না, সারেও পরিণত হবে না। আজকে যে ক্যারেটগুলো রেডি করব তার মধ্যে এক ফোঁটাও মাটি থাকবে না, যদিও বা মাটি আমি খুবই কম ব্যবহার করি, শুধুমাত্র ফুল গাছের জন্য। এখানে রয়েছে 7 মাসের পুরনো গোবর সার, প্রায় হাফ মতো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো এর মধ্যে কিচেন কম্পোস্ট, যেটা আমি সবজির খোসা, ফলের খোসা, ডিমের খোসা, চা পাতা ইত্যাদি দিয়ে তৈরি করেছি। তবে এই যে 1-1.5 মাস ধরে কিচেন কম্পোস্টটা আমি তৈরি করেছি, এটা কিন্তু আমি আর রোদ খাওয়াতে পারিনি এই নীল প্লাস্টিকের মধ্যে যেটা রয়েছে, কারণ এত বৃষ্টির মধ্যে আমি কিভাবে রোদ খাওয়াবো। তবে কাঠের ছাই দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। কাঠের ছাই দিয়ে রাখাতে কোনো রকম ফাঙ্গাসের আর ভয় থাকবে না। দুটো ক্যারেটেই এরকম সমান সমানভাবে দিয়ে দেওয়ার পর উপর দিয়ে দিয়ে দেবো বরবটি গাছের মাটি। যে বরবটি গাছটা আমি তুলে নিয়েছি সেই বরবটি গাছের মাটিটা দিয়ে দেবো। তবে বরবটি গাছের মাটিটাও কিন্তু আমি মাটি দিয়ে তৈরি করিনি, ওই কিচেন কম্পোস্ট দিয়েই তৈরি করেছিলাম। সবজি ফলের খোসা দিয়েছিলাম, ওপরে শুকনো পাতা, কাগজ, পিচবোর্ড, এইভাবেই তৈরি করেছিলাম। দেখুন ওটা 3 মাসের মধ্যে কতটা ঝুরঝুরে হয়েছে। নিচে কিন্তু আবার কাঠের ভুষিও রয়েছে, এই দেখুন। কাঠের ছিলকা মিলকা যেগুলো ডিকম্পোস্ট অত তাড়াতাড়ি হয় না, কিন্তু এর মধ্যে পুষ্টি গুণাগুণ সব চলে এসেছে। যেহেতু এত কাঁচা সবজির রস গিয়েছে, বেশ কয়েকটা শসা গাছও তুলে নিলাম। এই শসা গাছ থেকে খুব বেশি শসা কিন্তু পাইনি। এখানে দুটো গাছ রয়েছে, এখান থেকে হয়তো 6টা না 7টা মতো শসাই পেয়েছি। বাকি এর পাশের কিছু বরবটি গাছের যেখানে অনেক বরবটি পাওয়া হয়ে গিয়েছে, এখন 2-1টা করে হচ্ছে। তাই এই বরবটি গাছের মাটিটা আমি কাজে লাগাবো বলে, আর এই গাছগুলোকেও কাজে লাগাবো বলে তুলে নিলাম। কারণ শুধু শুধু 1টা বা 2টো সবজির জন্য রাখাটা একেবারেই বোকামি। শীতের জন্য মাটি প্রস্তুত করতে হবে, ক্যারেট গ্রো ব্যাগ ভরতে হবে, তাই বাগান থেকেই আমাদেরকে সমস্ত কিছু জোগাড় করে নিতে হবে। আর যাদের কাছে আমার মতো মাটির সমস্যা আছে তাদের তো আগেই সেই ব্যবস্থা করে নিতেই হবে। কয়েকদিন ধরেই পুজোর কাজে, তারপরে ঘরের নানান রকম কাজেতে ব্যস্ত থাকা ছাদটা কিন্তু একেবারেই পরিষ্কার করা হয়নি। আজকে যেহেতু ক্যারেট রেডি করছি, তাই ভাবলাম গোটা ছাদটা পরিষ্কার করে নিই। ঝাঁট দিয়েও কিন্তু প্রচুর পাতা, ফুল ঠুল পাওয়া যাবে। আর এই সব কিছু আমি বেডের মধ্যে দিয়ে দেবো। বেডের মধ্যে শুকনো পাতা, কাঁচা পাতা, ডগা পাতা সব দিয়ে দেবো। আর এদিকে কাজ করতে করতে পায়রাদেরকেও খাবার দিয়ে দিয়েছি, রুটি দিয়েছি। তবে আজকে একটা পায়রাকে পানিশমেন্টও করেছি। এই যে সেকেন্ডে যে পায়রাটা দেখছেন, ওটা কদিন আগেই বাচ্চা দিয়েছে, মানে ডিম ফুটে বাচ্চাটা বেরিয়েছে, তখন থেকেই ও রেলা বেড়ে গিয়েছে। খালি টমেটো গাছগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছে। সেই জন্য আজকে রুটি খাবার পর ওকে আমি ছাদ থেকেই তাড়িয়ে দিয়েছি। কোথায় গেলে এখন আর দেখতে পাচ্ছি না। তবে কিছুক্ষণ পর কিন্তু ওকে আমি খুঁজে পেয়েছি, আবারও ভালোবেসে ডেকে নিয়েছি। ওরা কিন্তু সবটাই বোঝে, ভালোবাসাটাও যেমন বোঝে, বকাটাও কিন্তু সব বোঝে। বাগানের কাজ যখন করতে আসি, এখন হয়তো পুজোর ছুটির জন্য ছেলে মেয়ে দুজনেই রয়েছে, কিন্তু যখন পুজোর ছুটি কেটে যাবে,
যাবে, স্কুল ঠুল সব শুরু হয়ে যাবে, তখন তো আমি কাউকেই পাই না। তখন কিন্তু এই পাখিরাই থাকে আমার সাথী হয়ে, সব সময় আশেপাশে থাকে, আমারও একা একা মনে হয় না, আর খুব ভালো দিনটাও কেটে যায়। দুটো সবজির ক্যারেট রেডি করা হয়ে গিয়েছে, এখনও কিছুটা কাঠের ছিলকা এবং ভুসি রয়েছে, তাই ভাবলাম যে গ্রো ব্যাগগুলো খালি হয়ে গিয়েছে, এই গ্রো ব্যাগগুলোর মধ্যে শসা গাছ ছিল, বরবটি গাছ ছিল, সেইগুলো আবারও নতুন করে তৈরি করে নেব। তাই নিচে খানিকটা কাঠের ছিলকা ভুসি দিয়ে ওই একই রকমভাবে দিয়েছি, তারপরে ঝাঁট দিয়ে যে নোংরাগুলো বেরিয়েছে সেগুলোও দিয়ে দিয়েছি, এবং এই যে লতা পাতা ডালপালা যেগুলো রয়েছে সেগুলো সবই দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো গোবর সার আর কিচেন কম্পোস্ট। আর আজকে বেশ অনেকগুলো বেরি রেডি হয়ে গেল। একটা ক্যারেটের মধ্যে যেহেতু টমেটোর চারা দিয়ে দেবো, তাই একটা ক্যারেট এখনও খালি থাকবে, যখন শীতের কোনো সবজি রেডি হবে তখন সেটার মধ্যে আবার দিয়ে দিতে পারবো। গোবর সার এবং কিচেন কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করে যদি কোনো গাছ বসানো হয়, তখন কিন্তু সেই গাছের মাটিটা ভীষণ ঝুরঝুরে হয়ে যায়। দেখুন এখানে শসা গাছ ছিল, বরবটি গাছ ছিল, মাটিটা কতটা ঝুরঝুরে হয়েছে। আর এরকমভাবে বেড প্রস্তুত করে ঝুরঝুরে মাটির ওপর যদি কোনো বীজ বপন করা হয়, তাহলে চারাও উঠবে তাড়াতাড়ি, এবং সরাসরি চারা রোপণ করলেও সুন্দরভাবে চারাটা কিন্তু বড় হবে। আর এই দেখুন সেই মা পায়রাটা, যাকে আমি ছাদ থেকে একটুখানি আগেই তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর ভালোবেসে ডাকছিলাম তবুও আসছিল না, অনেক ডাকাডাকির পর কিন্তু এসেছে। গাছপালা নিয়ে থাকতে যেমন আমার খুব ভালো লাগে, ঠিক তেমনই প্রকৃতির মধ্যে এই অবলা পশু পাখি এদেরকে নিয়ে থাকতেও আমার বেশ ভালো লাগে। তবে এই মহারানীর রাগ কম না, কিন্তু বারবার আমার দিকে দেখছিল, তবু এখান থেকে সরবে না, মানে আমাকে দেখিয়ে দেখিয়ে রাগ দেখাচ্ছিল। তখন ওকে দেখে আমার এত হাসি পাচ্ছিল যে এখনও আমি এডিট করতে বসে ওর কাণ্ড দেখেও হেসে ফেলেছি। ক্যারেটগুলো তৈরি হয়ে গিয়েছে বলে এক সাইড ধরে রেখে দিলাম, সাথে এই ব্যাগগুলো এই সাইডে রাখলাম, আর কিছু ব্যাগ এই সাইডে রাখলাম, বালতিগুলোকেও সাইড করে করে রাখলাম। এর মধ্যে একটু একটু রোদ পড়বে, শুকিয়েও যাবে, রোদ না পড়লেও কোনো অসুবিধা নেই, তবে ছাই দিতে হবে। আর এই ছাই শুধুমাত্র যে নতুন তৈরি করা বেড বা গ্রো ব্যাগে দেবো এমনটি না, সমস্ত ছোট বড় শীতের গাছেও দিয়ে দেবো, এবং গরমের যে পার্মানেন্ট গাছগুলো রয়েছে সেই সব গাছেও দিয়ে দেবো। কাঠের ছাই বা এমনি ছাই দিলে পটাশের পরিমাণটা যেমন বাড়বে, আর পটাশ পেলেই তো গাছে ফুল ফল ভরে যাবে। আর এই মুহূর্তে যেহেতু আমার বাগানে ফুল ফল একেবারে ভরে রয়েছে, সবজিতেও ভরে রয়েছে, তাই সমস্ত গাছের গোড়ায় গোড়ায় এক মুঠো দু মুঠো করে গাছ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছিলাম। সমস্ত সবজি গাছে, ফুল গাছে, ফল গাছে, এমনকি লঙ্কা গাছে তো পুরোটাতেই দিয়ে দিয়েছি, একেবারে লঙ্কা গাছের আগা পাঁচতলা পুরোটাই, কারণ লঙ্কা গাছের এত নকশা, একটু সহ্য করতে পারে না জল ঠল বা বৃষ্টি ঠিষ্টি, পাতা কুঁচকে যায়। তাছাড়াও এই সময় যেহেতু এত বৃষ্টি হচ্ছে, মানে যে টানা বৃষ্টি শুরু হয়েছে, এতে কিন্তু মাটিতে শামুকের পরিমাণও দেখছি আস্তে আস্তে বাড়ছে। ছোট ছোট চারা গাছগুলোর পাতা কিন্তু খেয়ে নেবার সম্ভাবনা থাকে, তাই এই বৃষ্টির মধ্যে ছাই ব্যবহার করলে পটাশের চাহিদাটা যেমন মিটবে, ঠিক তেমনই কীটনাশকেরও কাজ করবে, কোনো ক্ষতি তো হবে না। এগুলো সম্পূর্ণ জৈব, কোনো কেমিক্যালও নয়, কেমিক্যালে অনেক ক্ষতি হয়ে যায় মাটিতে। হয়তো অনেক সবজি বা অনেক ফুল অনেক ফল কিন্তু পাওয়া যায়, ধীরে ধীরে মাটিটা তো নষ্ট হয়ে যায়, কিন্তু জৈবতে গাছ করলে সেই সম্ভাবনাটা একেবারেই থাকে না, বরং দিন দিন মাটির গুণাগুণগুলো বাড়তেই থাকে। কারণ এই মাটির মধ্যেই আমরা নিয়মিত করে গোবর সার দিচ্ছি, বা কখনো ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, আবার কোনো কোনো সময় আমরা দিয়ে দিই নানান রকমের সবজি ফলের খোসা, তাতে মাটির গুণাগুণগুলো বাড়ে। অনেক সময় হয়ে গিয়েছিল, নিচেই চলে গিয়েছিলাম, স্নান টান করে খাওয়া দাওয়া সেরে যখন একটু বাইরে বেরাতাম, ব্যাস তার আগেই শুরু হয়ে গেল বৃষ্টি আসা। তাড়াতাড়ি করে ছাদে চলে এলাম, কারণ জোরে যদি বৃষ্টি হয় তাহলে কোনো কাজই করা যাবে না। অল্প অল্প বৃষ্টির মধ্যে টমেটো চারাগুলোকে রোপণ করে দিলে খুব সুন্দরভাবে লেগে যাবে। এদিকে বেগুন গাছের গোড়ায় যে টমেটো চারাগুলোর মধ্যে অনেক চারা কিন্তু আমি তুলে দিয়েছিলাম, কারণ সেই চারাগুলো একেবারেই দুর্বল ছিল। হেলদি হেলদি কয়েকটা চারা রেখে দিয়েছিলাম, সেখান থেকেই বাছাই করে করে কয়েকটা চারা তুলে নিলাম। চারাগুলো কিন্তু যথেষ্ট হেলদি। তবে শুধু যে বেগুন গাছের গোড়ায় তা নয়, লঙ্কা গাছের গোড়ায়, এমনকি লেবু গাছের গোড়ায়, সবজি গাছের গোড়ায় গোড়ায় কিন্তু অনেক টমেটোর চারা উঠেছে। খারাপ খারাপ চারাগুলোকে ফেলে দিয়েছি, ভালোগুলোকেই রেখে দিয়েছি, একটু বড় হয়েছে এখন, সেই জন্যই ক্যারেটটা রেডি করেছিলাম এই টমেটোর চারাগুলোকে দেবো বলে। তবে এর আগেও কিন্তু আমি সিঙ্গেলভাবে 12 ইঞ্চি গ্রো ব্যাগে দিয়ে দিয়েছিলাম, যেগুলোর মধ্যে ভেন্ডির চারা ছিল। এখানে সারা বাগান ভরে রয়েছে টমেটোর চারাতে, আর মার্কেটে গেলে এক একটা চারা 5 টাকা করে চায়, তবে সব জায়গা কিন্তু সমান নয়। হাটেতে গেলে একটু কমে পাওয়া যায়, সেখানে হয়তো 12টা নেয় ওই 20-25 টাকা করে, আবার কেউ কেউ তো 50 টাকা করেও নেয়।
তবে আমি যে টমেটো চারাগুলোকে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বেশিরভাগটাই চেরি টমেটো, তবে দেশি হাইব্রিড সমস্ত চারাই কিন্তু উঠেছে। ছোট অবস্থায় তো বোঝা যায় না, এখন বুঝতে পারছি যখন দেখবেন খুবই লম্বা হয়ে যাচ্ছে চারাগুলো আর পাতাগুলো একটু একটু কম, তার মানেই সেগুলো চেরি টমেটো। আর যেগুলো একটু খাটো জাতের হয়, ঝোপালো হয়, সেগুলো হচ্ছে দেশি হাইব্রিড। তো সব রকমেরই চারা উঠেছে আর সব রকমই আমি জায়গায় জায়গায় দিয়ে দিয়েছি। একটা সবজির ক্যারেটের মধ্যে 4টে করে চারা দেওয়াই কিন্তু ঠিক, তাতে পুষ্টিটা খুব ভালো পায় এবং টমেটোও ভালো আসে। কিন্তু ওয়েদারের খামখেয়ালির জন্য অনেক সময় চারা কিন্তু নষ্টও হয়ে যায়, সেই কারণে এক্সট্রা করে 2টো চারা কিন্তু অতি অবশ্যই দিতে হবে, 2টো বা 3টে। কারণ অনেক সময় একটাও নষ্ট হয়ে যায়, 2টোও নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় তো 4টেই নষ্ট হয়ে যায়। সেই জন্য একটু এক্সট্রা করে দিয়ে রাখলে যখন গাছগুলো সম্পূর্ণভাবে লেগে যাবে বা সুন্দরভাবে বাড়বে, তখন 2টো চারা বা একটা চারা তুলে অন্য জায়গায় দিয়ে দেওয়া যাবে। এতে চারাগুলোও ঠিকভাবে বাড়বে আর ক্যারেটটাও খালি যাবে না বা মন খারাপও হবে না। আমিও ঠিক সেই কারণেই 6টা চারা দিলাম। এখানে 4টে চারাই রাখবো। যদি দেখি সমস্ত চারাই ঠিক আছে তাহলে 2টো তুলে অন্য জায়গায় দেবো, আর যদি 2টো নষ্টই হয়ে যায় বা একটা নষ্টই হয়ে যায় তাহলেও 4টে চারা কিন্তু ঠিক থাকবে। চারাগুলো বসানো হয়ে গিয়েছে, এবার আমি সবজি কিছুটা তুলবো। তার আগে ছেলেকে বললাম সমস্ত গাছের গোড়ায় গোড়ায় অল্প একটুখানি কিচেন কম্পোস্ট দিয়ে দিতে। যে কিচেন কম্পোস্টটা আমি কয়েকদিন আগে শুকনো করে রেখেছিলাম ফুল গাছের জন্য, কিন্তু এখন যেহেতু গাছের গোড়ায় অল্প অল্প মাটি লাগবে তাই আমি এই বালতিটা নিয়ে এনেছি। আমার ছেলে যেহেতু জানে যে কিভাবে চারাগুলোকে চেপে চেপে দিতে হবে, মাটিগুলোকে চেপে চেপে দিতে হবে, সেই জন্যে ও ধীরে ধীরে দিচ্ছে, কারণ একটা দিতে গিয়ে যাতে অন্য চারা নাড়া না পড়ে যায় বা ভেঙে না যায়, সেই কারণেই ও খুব সাবধানে দিচ্ছে। এই কাজগুলো ও বাগানে থাকতে থাকতেই কিন্তু শিখে গিয়েছে, সেই কারণে আমার অসুবিধা হয় না। খালি ওকে বলে দিই যে এই কাজগুলো করে দাও, ও কিন্তু ঠিক টুকটুক করে করে দেয়, আর তাতেই আমি অন্য কাজগুলোও করতে পারি। আর যেহেতু বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে ভালোই জোরে শুরু হয়ে গেছিলো, যদিও বা সেরকম বৃষ্টি কিন্তু সারাদিনই হয়নি, ওই ঝিমঝিম করে ঝিরঝির করে বৃষ্টি। তবে এই বৃষ্টিতে ছেলেকে ভেজাবো না বলেই তাড়াতাড়ি করছিলাম। এখন তো পুজোর ছুটি চলছে, সামনেই কালী পুজো, ভাইফোঁটা, তারপরে স্কুল খুলে গেলে যদি অসুস্থ হয়ে পড়ে ব্যাস স্কুল কামাই হবে, পড়া নষ্ট হবে এবং তারপর পরীক্ষায় পড়বে তার প্রভাব। ও সমস্ত গাছের গোড়ায় মাটি দিয়ে দিয়েছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে দিয়েছি। যদিও বা বৃষ্টি হচ্ছে তবুও সবে সবে তো বসালাম, তাই অল্প অল্প একটুখানি গাছের গোড়াটা ভেজাটা খুবই দরকার। মা বেটা মিলে তাড়াতাড়ি কাজ করছি। ওকে বললাম একটা সাইড করে রাখতে, ও আবার এই সাইডেই টেনে নিয়ে এলো। আমি আবারও এক কর্নার দেখে জায়গাতে রাখলাম, তবে একটা স্ট্যান্ডের মধ্যে তুলে রাখবো, যে স্ট্যান্ডের মধ্যে বরবটি গাছগুলোকে ছিল, কারণ বৃষ্টির জল যাতে কোনো রকমভাবেই এই ক্যারেটের তলায় জমে না যায়। যদিও বা আমার ছাদের ঢাল খুবই ভালো, জোরে বৃষ্টি হোক চাই অল্প বৃষ্টি হোক কোনো সময়তেই ছাদে জল জমে যায় না, তবুও আমি এখানে স্ট্যান্ডের তলাতে রেখে দিলাম। এখানে এক সাইডে থাক, পরে কিন্তু সাপোর্ট দিতে হবে, কারণ গাছগুলো যথেষ্ট বড় বড়, একটু হাওয়া দিলে বা জোরে বৃষ্টি হলেই কিন্তু হেলে পড়বে, আর হেলে পড়লেই গাছ নষ্ট হয়ে যাবে। তবে এখন তো কাটিমাটি দেখতে পাচ্ছি না, তার মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। ক্যারেটটা রেখেই ঝিঙে গাছের ওপর চোখ পড়লো। আবারও নতুন করে কত ঝিঙে পড়েছে দেখুন, নতুন করে করাও এসেছে, আর ঝিঙেগুলো কিন্তু দিব্যি সুন্দরভাবে বাড়ছে, আর চারিদিক দিয়ে হচ্ছে, এত এত জায়গায় হচ্ছে, মানে পেছন পেছন সাইডে যেখান দিয়ে আমি হাতি হয়তো পাবো না। এই দেখুন জুম করে দেখাচ্ছি কোথায় কোথায় হয়েছে। এইখানে নেওয়াটাই হচ্ছে সমস্যা, মানে এখানে এত রকমের গাছ রয়েছে, নিচেও গাছ রয়েছে, হাত বাড়িয়ে বাড়িয়েও তোলা যায় না, অনেক তো এইভাবেই নষ্ট হচ্ছে। এদিকেও কিন্তু খুব সুন্দরভাবে করা পড়েছে, ফুল আসছে, আবার বাড়ছেও সুন্দরভাবে, চারিদিক দিয়ে ঝিঙে পড়েছে। এত ঝিঙে হচ্ছে এবারে যে ঝিঙে গাছ দেখেই কিন্তু আমি মুগ্ধ হয়ে যাই। আর এবারে কিন্তু এই ঝিঙেগুলোর আমি বীজ রাখবো, এই পাশে ঝিঙে গাছেরও বীজ রাখবো, আর সাথে অন্য সাইডে যে ঝিঙে গাছ রয়েছে সেটারও ফলন কিন্তু খুবই ভালো হয়েছে, সেইটা থেকেও একটা করে বীজ রাখবো। দুটো ঝিঙে আলাদা, এটা কিন্তু আমি ভিডিওতে অনেকবার বলেছি, এটা একটু লম্বা ধরনের, অনেক লম্বা হয়ে যায় আর একটুখানি গোল টাইপের, আর অন্য পাশে যেটা রয়েছে সেটা একেবারেই গোল মতো, নাটা খাটো মতো। তবে উচ্ছে কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না, ছোট ছোট যেগুলো ছিল সেগুলো তো দুদিন আগেই তুলে নিয়েছি, এখন আবার ফুল এসছে, তবে সেগুলো সবই পুরুষ ফুল, স্ত্রী ফুল দেখতে পাচ্ছি না। এখান থেকে এখন উচ্ছে গাছ তুলেও ফেলা যাবে না, কারণ ঝিঙে গাছের সাথে এমনভাবে জড়িয়ে জারিয়ে রয়েছে যে কোনো গাছ এখান থেকে সরানো যাবে না। ছেলে কিছু ফুল তুলে নেবে, যেই ফুলগুলো পরে ফুটে গিয়েছিল। ভোরবেলা তো অল্প নয়নতারা তুলে আমার মেয়ে পুজো দিয়ে দিয়েছে। এখানে ঝিঙে গাছ, শসা গাছ, বরবটি গাছ একসাথে যেহেতু জড়িয়ে বড় হচ্ছে, তাই কালকে এসে দেখেছিলাম এখানে একটা
বড় শসা হয়ে রয়েছে, যেটা আমি কদিন আগেও লক্ষ্য করিনি। কালকে দেখেও না দেখা করে চলে গিয়েছিলাম এই কারণে যাতে আজকে ছেলে সেটা খুঁজে পায় এবং হাসিতে মুখটা পুরো ভরে যায়। গাল ভরা হাসি নিয়ে ও যখন ভাবে যে এগুলো তো আমি খেয়ালই করিনি বা দেখতেই পাইনি, তখন ওর মনের মধ্যে যে আনন্দটা হয়, আর আনন্দের সঙ্গে যখন ও আমাকে দেখায় তখন ওর খুশি দেখে, ওর হাসি মুখ দেখেই আমি সুখী হয়ে যাই। এই দেখুন শসাটাকে তুলেছে আর এত খুশি হয়েছে, আর যথেষ্ট বড় হয়েছে কিন্তু, তবে মনে হচ্ছে একটু পেকেও গিয়েছে। যাই হোক, এটাকেই ঠাকুরকে দেবো। আজকে তো ঠাকুরকে দেওয়া হয়ে গিয়েছে, এটা কালকে সকালবেলা গোপালকে ভোগ দিয়ে দেবো। দেখুন কতটা বড় হয়েছে। এটা হয়তো 3 দিন আগেই রেডি হয়ে গিয়েছিল, যেটা আমি একেবারেই খেয়াল করিনি, কালকে এসে দেখেছি। আর এইদিকে যে ঝিঙে গাছটা গোল মতো নাটা মতো হয়, এটা কিন্তু আমি পাকতে দিয়েছি বীজের জন্য, কারণ এই গাছটা হচ্ছে সব থেকে পুরনো গাছ। এই গাছ থেকে আমি প্রায় 7-8 বার ফলন কিন্তু পেয়ে গেছি। এখন দেখছি অল্প অল্পই কড়া পড়ছে, সেই কারণেই বীজটা রাখবো বলেই ঝিঙেটাকে পাকাতে দিয়েছি। কিছুটা ফুল এখান থেকেও আমার ছেলে তুলে নিচ্ছে, আর ওই পাশ দিয়ে কিছুটা ফুল আমি তুলবো। যেহেতু বৃষ্টি পড়ছে তাই জন্যই দুদিক দিয়েই আমরা ফুল তুলতে শুরু করেছি। এক বন্ধু জানতে চেয়েছো করবী গাছে সারা বছর কিভাবে ফুল হয়, কি খাবার দিই। আমি কিন্তু এর আগেও বলে দিয়েছিলাম যে সহজ পরিচর্যায় খুব সহজেই এই করবী গাছ এবং বোগেনভেলিয়া গাছে ফুল সারা বছরই পাওয়া যায়। শুধুমাত্র শর্ত একটাই, এই সব গাছে প্রচণ্ড পরিমাণে রোদ দরকার। কড়া রোদ থাকে সেরকম জায়গায় রাখলেই কিন্তু খুব একটা বেশি খাবার লাগে না। যখন কুড়ি আসবে তখন একটুখানি জৈব খাবার দিলেই যথেষ্ট। জৈব খাবারের মধ্যে একটু হাড়ের গুঁড়ো, একটুখানি ডিমের খোসা আর কলার খোসা দিলেই যথেষ্ট। আমি তো কলার খোসার জলও দিই সারাটা বছরই। যখনই কোনো ফুল গাছে দিই তখনও এই গাছগুলোতেও দিয়ে দিই, মানে জবা গাছে যখনই দেবার প্রয়োজন হয় তখন কিন্তু এই সব গাছেও একবার করে দিয়ে দিই। তবে আর বেশি খাবার লাগে না, মিক্স খাবারটা ওই 6 মাস পর পর একবার দিলেই যথেষ্ট, কারণ এই সব গাছে তো এমনিতেই ফুল চলে আসে। ছায়াতে থাকলে কোনো সময় কিন্তু এই সব গাছে ফুল তেমন পাওয়া যায় না, খুব অল্প পাওয়া যায়। আর ডাল কেটে কেটে দিলে অনেক ব্রাঞ্চ হবে, আর প্রতিটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু ফুল আসবে। আমি অনেক ব্রাঞ্চ কাটি, এবার বর্ষাতেও কিন্তু অনেক ব্রাঞ্চ কেটে দিয়েছিলাম। শীতের সময় ফুলের সংখ্যা একটু কমে যায়, তখনও ডাল কাটিং করে দিলেও গরমের সময় কিন্তু অনেক ফুল পাওয়া যাবে। সেই গরম থেকে টানা এখনও পর্যন্ত যেভাবে ফুল হয়ে চলেছে সেভাবে কোনো কিছুই তেমন আমি পরিচর্যা করিনি। ঠিক একই রকম কিন্তু সহজ পরিচর্যায় সারা বছর ফুল দেয় এই বোগেনভেলিয়া গাছগুলো। শর্ত ওই একটাই, কড়া রোদযুক্ত জায়গায় রাখতে হবে। ছায়াতে অতটা ভালো ফুল পাওয়া যাবে না। যত বেশি কড়া রোদে রাখবেন তত বেশি কিন্তু এই গাছগুলোতে ফুল ভরে থাকবে। খাবারে বলতে ওই একটাই খাবার, হাড়ের গুঁড়ো, ডিমের খোসা এবং কলার খোসা, তাও খুব ঘন ঘন দেবার প্রয়োজন নেই। যদি সর্ষের খোল জল দেন তাও কিন্তু হবে, রোজ রোজ দেওয়ার দরকার নেই, মাসে একবার দিলেই যথেষ্ট। আর মাঝে মধ্যেই ডালগুলোকে কাটাই ছাটাই করতে হবে, তবে ফুল অবস্থায় না। যখন কুড়ি থাকবে তখন কাটার দরকার নেই, কারণ সেই সময় তো ফুলটা আসছে, আর ফুল এসে থাকলে দেখতে দারুণ লাগে। যখন ফুলের সংখ্যাটা কমে যাবে তখন ডাল কাটাই ছাটাই করতে হবে। বর্ষার সময় আপনারা দেখেছেনই কত ডাল কাটাই ছাটাই করে দেওয়ার পরও কত ফুল এসছে, এবং কত ফুল কিন্তু বৃষ্টিতে ঝরেও গিয়েছিল। তবু আবারও বৃষ্টি একটু কমতেই আবারও অনেক অনেক ফুল চলে আসে। আর এক বন্ধু বলেছেন জবা গাছে সারা বছর এত ফুল কিভাবে হয়। জবা গাছ করবী গাছের থেকে এবং বোগেনভেলিয়া গাছের থেকে সম্পূর্ণ আলাদা। জবা গাছে খাবার প্রচুর লাগে, মানে প্রতি সপ্তাহে খাবার লাগে। প্রতি সপ্তাহে হয় তরল সার নয় জৈব সলিড সার দিতেই হবে। আর যেহেতু জবা গাছে খাবার এত বেশি লাগে, সেই কারণেই আমি চাল ধোয়া জল, ফ্যান জল, কলার খোসার জল, সর্ষের খোলের জল, গোবর সার, মাঝে মধ্যে ভার্মি কম্পোস্ট, সবজি পচার তরল সার, এমনকি কাঁচা সবজিও পুটলি করে বেঁধে রাখি। এই সমস্ত দিয়ে কিন্তু জবা গাছে আমি সারাটা বছর ফুল করতে পারি। জবা গাছে ফুল আসবে শুধুমাত্র এই খাবারের জন্যই। খাবার কমে গেলেই ফুলের সংখ্যা কিন্তু কমে যাবে, ফুলের সাইজটাও ছোট হবে। এদিকে দেখুন ভুটানি টগর ফুলের গাছের গোড়াতে একটা মিষ্টি কুমড়োর চারা উঠেছিল, সেটা কিন্তু বৃষ্টির জল পেয়ে বেশ সুন্দর চেহারা হয়েছে। একটু বড় হলেই কেটে নেবো। সাথে একটা চন্দ্রমল্লিকার ডাল আমার হাত দিয়েই ভেঙে গিয়েছিল, একটা ছোট্ট ডাল, সেটা কিন্তু আমি এই গোড়াতে বসিয়ে দিয়েছিলাম। এখন দেখছি সেই গোড়া থেকেও সুন্দরভাবে চারাটা লেগে গিয়েছে। তবে এটা যেহেতু ফুল গাছেরই টব, তাই আর চারাটা তুলবো না, এখান থেকেই চন্দ্রমল্লিকা ফুল আসতে শুরু হয়ে যাবে। তবে মাথা কিন্তু কাটতে হবে। আর দেখুন এখানে শুকনো ঝাঁট দেওয়া ফুল ঠুল সব ফেলেছি, এখান থেকেই হয়তো গাছটা পুষ্টি পেয়ে সুন্দরভাবে লেগে গিয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।